আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকাল 9:30টার কিছু পর রায় পড়া শুরু করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রধান আসামি হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তি, ময়নাতদন্ত প্রতিবেদন, মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে পেরেছে। 13 এপ্রিল আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। দর্শক, এই মামলার রায় নিয়ে ব্রিফ করছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের কোনো বক্তব্য নাই, কোনো লিখিত বক্তব্য দিবেন ওনারা বলেছেন না, কোনো সাফাই সাক্ষী দেবেন ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস, সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান করেন। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, যদি রায়টা আবার একটু বলে দিতেন সংক্ষেপে। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 92 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় নিয়ে ব্রিফ করছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব মাগুরাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, এই রায় নিয়ে আসিয়ার পরিবারের সদস্যদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? সাদিয়া, আসিয়ার পরিবার যেটা বলছে যে আসিয়ার যে আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত তার কথার সাথেই তারা একমত পোষণ করেছেন। অর্থাৎ আইনজীবী যেহেতু রাষ্ট্র তাদের অনুকূলে আইনজীবী দিয়েছেন, তারা বলছেন যে যেহেতু তাদের আর্থিক সঙ্গতিটা খুব ভালো না, সেই কারণে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথেই তারা একমত এবং তারা মনে করছেন যে 3 জনকে খালাস দেওয়া হয়েছে তারা শাস্তির আওতায় আসা উচিত ছিল বলে তারা মনে করছেন। এই কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বাদীর যে আইনজীবী যে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথেই তারা একমত থাকবেন। এবং সকালে তারা যেটা বলছিলেন যে এই হিটু শেখের কঠিনতম শাস্তি এবং অন্যদেরও শাস্তি চান। হিটু শেখের শাস্তিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে যেহেতু আমার মেয়েকে ফিরে পাবো না, কিন্তু তার যে খুনি, তার যে ধর্ষক, তার যে কঠিনতম শাস্তি হলো তাতেই তার আত্মা শান্তি পাবে এবং আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। কিন্তু তারা বলছেন যে
চারজনের মধ্যে তিনজনই সাজা বাইরে চলে যাওয়ার কারণে তারা মনে করছেন যে তারা উচ্চ আদালতে যাওয়া উচিত এবং তারা আইনজীবীদের উপরে নির্ভর করছেন। পাশাপাশি আজকে কিন্তু যে আসামি পক্ষ যাদেরকে রায় দেওয়া হয়েছে তাদের পরিবারের কথাও এর আগে আপনারা শুনেছেন এবং আসামি পক্ষের আইনজীবী আজকে আদালতে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি গণমাধ্যমের সামনে এখনও পর্যন্ত কথা বলেননি এবং এর আগে সকাল থেকে আমরা তাকে চেষ্টা করছিলাম, তিনি গণমাধ্যমকে শুরু থেকেই এড়িয়ে চলছেন এবং তারা কথা বলছেন না। কেন তার এই যে এড়িয়ে চলা এটি সম্পর্কেও আমরা জানতে পারিনি, তবে অনেকটা ভীত সন্ত্রস্ত তিনি আছেন বলেই মনে করছেন অনেকে, সেই কারণেই কথা বলছেন না। তবে মাগুরার যে সাধারণ মানুষ বা যারা আন্দোলন করেছিলেন এই হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে এবং সারা দেশে যেই আলোড়িত ঘটনাটি হয়েছিল এই মামলার রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে তারা আরেকটি কথা বলছেন যে এই মামলার রায়ের মধ্য দিয়ে একদিকে যেমন সুবিচার নিশ্চিত হলো, তখন পাশাপাশি আরেকটি বিষয় আইনজ্ঞরা বলছেন যে বাংলাদেশের মামলার যে রায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, তদন্ত বা বিভিন্ন জটিলতার কারণে সেই দীর্ঘসূত্রিতা না করে অর্থাৎ আন্তরিকতার সাথে তদন্ত এবং সরকারের কঠোর তদারকির মধ্যে থেকে যদি তদন্ত করা হয় এবং দ্রুততার সাথে কাজ করা হয় তাহলে দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং অল্প দিনেই বিচার নিশ্চিত করা সম্ভব হয় বলে সেই উদাহরণ আজকে কিন্তু মাগুরার এই আদালতে মিলেছে। অর্থাৎ ন্যূনতম 15 কার্যদিবসের নিচে কোনো মামলা নিষ্পত্তি হওয়ার নজির এটাই বাংলাদেশে প্রথম বলে এখানকার আইনজীবীরা বলছেন এবং তারা বলছেন যে এইটার মধ্য দিয়ে সারা দেশে এটি উদাহরণ হিসেবে কাজ করতে পারে। একই সাথে আসিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল সেখানেও তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নামছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা দ্রুততম সময়ে বিচার শেষ হওয়াকে বিচার বিভাগের জন্য ভালো নজির হিসেবে দেখছেন আইনজীবীরা। তবে এই মামলাটি মিডিয়া ট্রায়াল হলো কিনা এমন প্রশ্নে আইনজীবীরা বলছেন দ্রুত বিচার শেষ হয়েছে, এটিও খেয়াল রাখতে হবে। দেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস, বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। এই মামলার মাধ্যমে সরকার বা বিচার বিভাগ একটা মেসেজ দিল যে বিচার বিভাগ চাইলে 12 কার্য দিবসেও ট্রায়াল শেষ হওয়া সম্ভব। 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। রাজধানীতে 30 মিনিটের ব্যবধানে 2 খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাজারীবাগ থানা এলাকার শঙ্করে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারান ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী আলোকচিত্রী নূর ইসলাম। এর আগে জিগাতলায় ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউর রহমান খান আলভিকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এতে আহত হন আরও 3 শিক্ষার্থী। রাজধানীর শঙ্করের দুর্গা মন্দিরের গলি ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলাম ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু তা আর হলো না। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত কেড়ে নিল তার প্রাণ। এ সময় সঙ্গে থাকা বন্ধু ইমন জানালেন ঘটনার ভয়াবহতা। গায়ে হলুদে সেটা বইলে আমাদের শঙ্কর বলছে শঙ্করে থাকতে, শঙ্কর থেকে আমাদের রিসিভ করে ওদের বাসায় নিবে। ঠিক আছে, শঙ্করে আমরা রিস্কায় উঠলাম। কিছু দূর যাওয়ার পরই মনে করেন কি 4-5 জন এসে দেখি ঘিরা ধরছে। ঠিক আছে, আইসাই ঘিরা ধরছে। আমি দেখি ছুরি, ওদের হাতে ছুরি। ঠিক আছে, ধর এরকম কিছু বলতেছিল হয়তো। আমি দিছি পিছে দৌড়, ওই দিছে সামনে দৌড় দিয়েই ওই ধরা খেয়ে গেছে। ওই সামনে দৌড় দিছে দেখে ওরে মন কি ধরা খাওয়ার পরে ওরে গুরুতর আর হতে পারে মন কি কোবায়। সবাই গেছে ওইখানে। এর আধ ঘন্টা আগে জিগাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এতে নিহত হন অনার্স 3য় বর্ষের ছাত্র সামিউর রহমান খান আলভি। আহত হন আরও 3 শিক্ষার্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজন আর এলাকাবাসী। এখানে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জিনিসগুলা প্রতি দৃষ্টি দেওয়া হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আলাদা 2 হত্যাকাণ্ডে আইনগত ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে।
এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। অপরাধীদের ধরতে চলছে পুলিশের অভিযান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান যে আসামি হিটু শেখ তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং বাকি 3 আসামিকে আসলে খালাস দিয়েছেন আদালত। আমরা এ বিষয় নিয়ে আরো জানতে চাই। আমাদের সহকর্মী রমিজ হোসাইন আছেন আমাদের সঙ্গে। রমিজ, এর আগে আসলে আমরা মাগুরার শিশু আসিয়া যে তার পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া এবং আইনজীবী কি বলছেন সেটি সম্পর্কে জেনেছি। এছাড়াও যে সবশেষ আপডেট আছে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এই যে 3 জন আসামিকে যারা এই মামলায় খালাস প্রদান করা হয়েছে, যার মধ্যে আসিয়ার বোনের শাশুড়ি এবং তার স্বামী এবং তার ননদ, যাদেরকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আসিয়ার বোনের যেই স্বামী এবং তার ভাই মানে হিটু শেখের যে 2 জন সন্তান, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভয়ভীতি দেখিয়ে এই মামলা যাতে না হয় এবং এই ধরনের ভয়ভীতি দেখিয়েছিল। এবং আসিয়ার বোনের যিনি শাশুড়ি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আলামত নষ্টের। তো এই যেই ঘটনাগুলোতে তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। তবে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন এহসানুল হক সমাজি, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যেই তাদেরকে কোন গ্রাউন্ডে আসলে খালাস দেওয়া হলো এবং সেক্ষেত্রে মামলার পুরো নথিটা, রায়ের পুরো কপিটা তারা দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই বিষয়ে যে খালাসের বিরুদ্ধে আপিল করবেন কিনা। এবং এছাড়া এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখ, হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন। এবং যেই আসিয়া, যেই ধর্ষণ মামলার ভিকটিম আসিয়া, তার মায়ের সাথে আমাদের কথা হয়েছিল। তার মা বলছিলেন যে এই যে বাকি যে 3 জনকে খালাস দেওয়া হয়েছে, এটি আসলে তিনি কোনোভাবে মানতে চাচ্ছেন না। তিনি বলছেন যে এই যে ঘটনাটি, এর সাথে হিটু শেখ যেমন জড়িত, তার সাথে সাথে তার 2 সন্তান এবং তার স্ত্রীও কিন্তু সমানভাবে জড়িত। কারণ তারাই কিন্তু এই মামলাটাকে ভিন্ন খাতে প্রচলিত করা এবং যাতে এবং চিকিৎসার বিলম্বিত করার এক ধরনের প্রয়াস তাদের মধ্যে ছিল। তো তারাও, আসিয়ার মা, এই যেই 3 জনকে খালাস প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই তিনি আপিলের সিদ্ধান্ত আমাদের কথা জানিয়েছেন। রমিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও 3 শিশু সহ 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 12:30টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। জানান, প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে, আহতদের গড়ে 30 থেকে 80% পুড়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরলাম সকাল 10টার খবরে। দেশের বাইরের খবর, গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে জায়নবাদীরা। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 115 ফিলিস্তিনির, আহত আরও বেশ কয়েকজন। মধ্য গাজার দেইর আল বালাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় বেশ কয়েকজনের। দক্ষিণ গাজার রাফাহতেও চালানো হয় হামলা, হতাহত হন আরও কয়েকজন। এদিকে প্রায় 10 লাখ গাজাবাসীকে পুনর্বাসন করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে তাদের লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই ছিল সকাল 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।